ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। একটা বিষয় একটু শেয়ার করি আপনার সঙ্গে। আমরা সাধারণত দেখি বিরোধী দলের যিনি প্রধান ডাক্তার শফিকুর রহমান, জামাতে ইসলামীর আমির, তিনি যখন বক্তব্য দেন বেশ ধীরে সুস্থে বক্তব্য দেন এবং তার বক্তব্যের মধ্যে খুব বেশি আক্রমণাত্মক কিছু আমরা তেমন পাই না এবং সেগুলো আমরা ফোকাস করি, শিরোনাম করি। কিন্তু আজকে যে দিনটা আমরা ফেলে এলাম সেখানে তার বক্তব্যের বেশ কিছু কঠিন কঠিন শব্দ আমরা দেখলাম। একটা আপনাকে শোনাতে চাই। তিনি বলেছেন নির্বাচনের ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে এবং ওই দিন যদি রিভোল্ট করতো জামাত ইসলামী সহ 11 দল, তাহলে দেশে যে বিশৃঙ্খলা হতো তার শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। তাই 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। বিরোধী দল তার ভূমিকা রাখবে এবং পার্লামেন্টে প্রথম অধিবেশনের শেষ দিনে যেভাবে সৌহার্দ্যপূর্ণ কথা হলো সেটা এক ধরনের ছবি আমরা দেখতে পেলাম। আবার এখানে খোদ নির্বাচনটাকেই ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগও আনা হচ্ছে। মানে দুটো বিষয় তো একেবারে সাংঘর্ষিক। এরকম সাংঘর্ষিক বিষয়টা সামনে রেখে আসলে বিরোধী দলের অবস্থান কতটা ধরে রাখতে পারবে? এটা তো পুরোপুরি সরাসরি নির্বাচনটাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আসলে। জি, ধন্যবাদ। ধন্যবাদ একাত্তরকে এবং আমার সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। আহ, বিরোধী দলের যিনি প্রধান, আসলে তিনি অনেকগুলো ইস্যুকে এখানে কাভার আপ করেছেন। জি, প্রথম কথা হচ্ছে নির্বাচন, জি। তারপর হচ্ছে গিয়ে জুলাই নির্বাচনের ফল চার্টার ছিল। জি, এবং জুলাই চার্টার ইস্যু, এবং সাবসিকুয়েন্ট হচ্ছে নির্বাচন পরবর্তী তাদের দলের অবস্থান বা রিভোল্ট করা, অথবা তারা রিভোল্ট না করে নিজেদের কন্ট্রোল করে সাবসিকুয়েন্টরা সামনের দিকে এগোনো। দেখেন, এই ইলেকশন নিয়ে ইলেকশন পরবর্তী একজন উপদেষ্টা কিন্তু একটা কথা বলেই ফেলেছেন যে আমরা যারা ধর্মীয় রাজনৈতিক দল তারা যেন না আসে, এরকম একটা আমাদের ছিল, সিদ্ধান্ত ছিল। এরকম একটা কথা কিন্তু যে কোনো একজন উপদেষ্টা, আমি যদি তার নামটা বলছি না, তিনি বলেছেন চ্যানেল 1 বা যে কোনো একটাতে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময়। সাবসিকুয়েন্টলি যেটা দেখা যাচ্ছে, ইলেকশন পরবর্তী যে অনেকগুলো ইস্যু আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, সেটা সাইলেন্স ইঞ্জিনিয়ারিং বলেন, অথবা প্রকাশ ইঞ্জিনিয়ারিং বলেন, কিছু ইস্যু তো আছে। আর এই জিনিসটা সবচেয়ে বেশি আসতেছে কারণ 53টার মতো আসনে হার জিতের ইস্যুটা হয়েছে প্রায় 3% ভোটের মানে ব্যবধানে, যার কারণে, এবং এর জন্য অনেকগুলো ইলেকশন পিটিশনও যদি বা হাইকোর্টে ফাইল করা হয়েছে, উভয় দলই ফাইল করেছে, এবং যেগুলি পেন্ডিং আছে হিয়ারিংয়ের জন্য। এখন এই অবস্থায় আমরা যদি বাংলাদেশের অতীত প্রেক্ষাপটে দেখি, ধরেন তখন বিরোধী দলগুলো কি করেছে, দেখা যাচ্ছে কি ইলেকশনের পরের দিনই হরতাল ডেকেছে। অবশ্যই আমরা সেরকম অনেকগুলো উদাহরণ দেখতে পাই, কিন্তু জি। বর্তমান বিরোধী দল তো বেসিক্যালি তারপরেই তো জনাব জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলের প্রধানের বাসায় গেছেন এবং এনসিপির প্রধানের বাসায় গেছেন, এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিহেভিয়ার দেখেছি আমরা। কিন্তু তারপরও বিরোধী দল নেতা এখন এই কথাগুলি এই জন্যই বলছেন কারণ বর্তমান সরকার তার ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে নির্বাচিত হয়েছেন। জি। তিনি কিছু জিনিস বাস্তবায়ন করবেন, সেটা জাতির সামনে এবং জনগণের সামনে কথা দিয়ে। ঠিক তেমনি বিরোধী দলও কিন্তু নির্বাচন করেছে, এবং তারাও 77টা আসন পেয়েছে। সেখানেও তাদের কিন্তু একটা ইলেকশন ম্যানিফেস্টো ছিল। সেখানে কিন্তু ছিল জুলাই সনদ, জুলাই আর বিভিন্ন পরিবর্তন, এগুলো বাস্তবায়ন করার ওয়াদা ছিল। কিন্তু কিন্তু যেহেতু তারা নির্বাচিত হয়নি, তারা প্রধান বিরোধী দল। না, এখন মানে আমি জুলাই ইস্যুতে একটু পরে আসছি। আপনি যেহেতু বিগত সময়ের কথা বললেন, অতীতের কথা, এবং সেই সময় অতীতে বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা বলছিলেন, কিন্তু আপনি অতীতের নির্বাচনগুলোর দিকেও তাকান। 2026 সালের মতো কোনো নির্বাচন আপনি দেখেছেন এর আগে? হ্যাঁ, হয়েছে। 91 সালে ইলেকশন হয়েছে। আচ্ছা, আপনি 91টাকে মার্ক করেন। এরপর 26 সালের মতো? 2001-এর ইলেকশন হয়েছে। আচ্ছা, আপনি একটা 2026 সাল যেরকম সাকসেসফুল হ্যাঁ, সেরকমই সাকসেসফুল বলবেন? অবশ্যই সাকসেসফুল, কিন্তু ইস্যুটা হচ্ছে 26 সালের ইলেকশনটা একটু ডিফারেন্ট, কারণ আচ্ছা, 26 সাল 17 বছরের নির্বাচনহীনতার যে সংস্কৃতিটা চালু হয়েছিল, সেটা সেটার যে একটা বড় ধরনের বধ্যভূমি তৈরি হয়েছিল, জি। সেটা ভেঙে নতুন আবার গণতান্ত্রিক অগ্রযাত্রার যে সূচনা হয়েছে, সেটার জন্য এটা একটু ডিফারেন্ট, এবং সাথে যেহেতু একটা এবং গণভোট এবং হয়েছে। এটা তো এই এবং ডিফারেন্ট বলে এটা সবাই অ্যাপ্রিশিয়েট করেছে, কিন্তু মানে সেখানে ষড়যন্ত্রটা কেন আসবে? ষড়যন্ত্র কথাটা আসছে যেহেতু একজন উপদেষ্টা অলরেডি বলে ফেলেছেন ইলেকশনের, বা তিনি বলেছেন ওই যে এখানে উপদেষ্টা ব্যাখ্যাও দিয়েছেন, কিন্তু ওই ব্যাখ্যাটা শুনেছেন আপনি? উনি তার ব্যাখ্যায় এটা স্পষ্ট করে বলেছেন যে তিনি ব্যাখ্যাটা নিরুৎসাহিত করার কথা বলেছেন, কিন্তু বাধা দেওয়ার কথা বলেননি। হ্যাঁ, এখন শব্দটা হচ্ছে, এখানে তো শব্দের মাধ্যমে তো আর মানে আপনার যে ইন্টেনশন, সেটা তো আর লুকায়িত করার সুযোগ নেই। হাউ জি, এভার,
এখন বিরোধী দল তো তার সামনের দিকে এগোচ্ছে, তাই তিনি বলছেন আমরা যদি ওই সময় এটা নিয়ে যদি আমাদের আমাদের যদি আমাদের যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট না করে আমরা যদি এটার একটা রিয়াকশন দেখাতাম, জি। তাহলে তো বাংলাদেশের সিচুয়েশনটা ভিন্ন হতো, দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি হতো। কিন্তু ওনারা একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা সামনের দিকে এগিয়েছেন। তারা তো এখন ওগুলো তো অতীত হয়ে গেছে। বর্তমানটা হচ্ছে তারা বিরোধী দল, বিএনপি সরকারি দল, এবং বিরোধী দল সংসদে তার দায়িত্বটা পালন করছেন, সরকারি দল তার দায়িত্বটা পালন করে যাচ্ছে। কিন্তু এখন অনেকগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে, জি। এই জন্যই এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসতেছে। চমৎকার, আপনি আপনার জায়গা থেকে বরাবরই স্পষ্ট করে কথা বলেন। আপনার কথাগুলো নিয়ে আমি নিশ্চয়ই একটু বিস্তারিত স্টুডিও অতিথির কাছে জানার চেষ্টা করবো। তার আগে আরেকটা বিষয় একটু বলবেন। শিবিরের পক্ষ থেকে অনেক আগেই অভিযোগ করা হচ্ছিল, তারা বিভিন্ন সময় বলছিল যে বিএনপি আসলে নিজেদের কথা না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একই কথা জামাত আমির তিনিও বললেন, একই কথা নাহিদ ইসলামও বললেন। সরকারের বয়স যেখানে 4 মাসও হয়নি, সেখানে প্রতারণা শব্দটা ব্যবহার করাটা সমীচীন হচ্ছে কিনা এখন? আমি মনে করি প্রতারণার শব্দটা যথার্থভাবে ব্যবহার হচ্ছে। কারণ দেখেন, বিএনপি কিন্তু তার একটা ইলেকশন ম্যানিফেস্টো দিয়ে আহ, সে সে জনগণের তার কনসেন্ট আদায় করেছে এবং সরকার গঠন করেছে যথা নিয়মে এবং দায়িত্ব পালন করছে। কিন্তু ওনারা অবশ্যই যথাযথভাবে কথা দিয়েছেন যে আমাদের মানে ইলেকশনের যে কালি, সেই কালিটা শুকোনোর আগে, মুছে যাওয়ার আগে আমরা আমাদের বা কথাগুলো বাস্তবায়ন করা শুরু করব, এবং সেই অনুযায়ী কিন্তু তারা বিগ একটা পোর্শন বাস্তবায়ন করা শুরু করেছে। তার মধ্যে মধ্যে হচ্ছে ফ্যামিলি কার্ড বলেন, আরও অনেকগুলো ইস্যু কিন্তু বাস্তবায়ন করা শুরু করেছে। কিন্তু বাস্তবায়ন করছে না কোনগুলো, যেগুলো বিএনপির বিপক্ষে যায়। সেগুলো কি? সেগুলো জুলাই সনদ। সেগুলো কি? সেগুলো গণভোটে তারা যেহেতু অংশগ্রহণ করেছে, গণভোটের পক্ষে প্রচারণা করেছে, সেই প্রেক্ষিতে গণভোটের যে এজেন্ডা ছিল জি। যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা, সেটা তারা প্রথম দিনই করেনি এবং সেটার কোনো শপথই নেয়নি। সাবসিকুয়েন্টলি যদি আমরা ধরে নেই জুলাই সনদ বা গণভোট একটা একটা মৃত ধরি, তাহলে যদি বিএনপি তার ম্যানিফেস্টোতে কিন্তু সেই জিনিসগুলো এনগালফ করেছে, যে জুলাই সনদের অনেকগুলো ইস্যু, কিন্তু সেগুলো তারা বাস্তবায়ন করছে না। বরঞ্চ যে সেই সময়কার অন্তর্বর্তী সরকার যে 133টা অর্ডিন্যান্স পাশ করে গেছে, তার মধ্যে কিন্তু প্রায় 29টার মতো আচ্ছা, আমি অর্ডিন্যান্স। আমি এই পর্যন্ত রাখি। তারপর আমি এই অংশটুকু একটু ব্যাখ্যা যদি জুবাইরবাবু আপনি দিতে পারেন আপনার সাংবাদিকতার লেন্স দিয়ে। আহ, বিরোধী দল তাদের জায়গা থেকে বক্তব্য দেবে, তাদের দাবি দাবা নিয়ে তারা মাঠে থাকবে, সেগুলো নিয়ে কথা বলবে। কিন্তু এখনই আসলে নির্বাচনের মধ্যে ষড়যন্ত্র কিংবা কমিটমেন্টের মধ্যে প্রতারণা বলার সময় এসেছে, বা সেগুলো যৌক্তিকভাবে ব্যবহার, যেটা বললেন সাজ্জাদ আলী চৌধুরী, কি বলবেন? জি, ধন্যবাদ। একটা বিষয়, মানে আমি এই পার্লামেন্টকে যতদিন ধরে দেখছি, জি। একটা বিষয় হচ্ছে যে জুলাই নিয়ে তারা যতটুকু বক্তব্য মানে আলাপ আলোচনা করেছে, সনদ নিয়ে যতটুকু আলোচনা করেছে, পার্লামেন্টে কিন্তু সাধারণ মানুষের কথা ততটুকু আলোচনা করেনি। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়েছে যে বিরোধী দল কিন্তু সবসময় প্রতিটা বিরোধী দল প্রতিটা দেশে কিন্তু তারা সোচ্চার থাকে জনগণের ব্যাপারে, জনগণের সুযোগ সুবিধা বা তাদের কি এই প্রয়োজন। প্রশ্নটা আমরা করেছিলাম, এই- হ্যাঁ, এই বিরোধী বিষয়টা দলের নিয়ে। সদস্যদের কাছে বিভিন্ন অতিথি হিসেবে যখন তারা আসেন, তারা বলেন যে জি। জুলাই সনদ বাস্তবায়ন হলে আচ্ছা, জনগণের এবার- অধিকার। এবার আসেন জুলাই সনদ বাস্তবায়নের কথা। জি। জুলাই সনদটা যদি মানে জুলাই সনদ, আমার কাছে মনে হয় যে বিএনপি তো সবচেয়ে আগে এই বিষয়ে কথা বলেছে। তারাই কিন্তু সংস্কারের প্রস্তাব সবচেয়ে আগে দিয়েছে। হ্যাঁ, 2023 সালে তারা সংস্কারের প্রস্তাব দিয়েছে। তো জুলাই সনদটা যেখানে ইভেন আপনি যদি মানে মনে থাকে, এই জুলাই সনদের পক্ষে হাবুর দেওয়ার জন্য বিএনপি বলেছে। হ্যাঁ। তো সুতরাং আমি মনে করি যে 68% যে হাবুট দিয়েছে, এই 68% হাবুট কিন্তু বিএনপির ভোট সহ। তার মানে হচ্ছে যে বিএনপি যদি 51% টোটাল ভোট পেয়ে থাকে, বাকি 19% দিয়েছে অন্যান্যরা। বিএনপি কিন্তু 51% দিয়েছে। তার মানে অন্য যারা জুলাই সনদ নিয়ে কান্নাকাটি করছে, আমার কাছে মনে হয় মার্চে মাসের দরদ বেশি হয়ে যাচ্ছে। বাট এইখানে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি কিন্তু একদম ক্যাটাগরিক্যালি বলেছে যে কতগুলো জিনিস, যে হ্যাঁ আমরা এটা মানি, বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে এই ধরনের পরিবর্তন দরকার। ঠিক আছে, এবং সেটা কিন্তু বিএনপির ম্যানিফেস্টোতে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এবং জনগণ ভোট দিয়েছে কিন্তু বিএনপিকে সরকার গঠন করার জন্য। একটা জিনিস পয়েন্টটা যে সরকার গঠন করার জন্য, এবং সেখানে জনগণের কাছে বিএনপি গেছে তার ম্যানিফেস্টো নিয়ে, এবং ম্যানিফেস্টো ওয়াইজ বিএনপি সংস্কার করবে, এটি তো স্বাভাবিক।
তাই না? যেহেতু বিএনপি কথা দিয়েছে যে এই হচ্ছে আমার ম্যানিফেস্টো, এই কারণে আমি সরকারে করলাম। আর আপনি যে কথাটি বলছিলেন শিবিরের, আমি একটা জিনিস লক্ষ্য করি সবসময়, সেটা হচ্ছে যে শিবির মানে জামাত স্বীকার করে না যে শিবির তাদের অঙ্গ সংগঠন, না। আবার শিবিরও স্বীকার করে না জামাত তাদের মানে রাজনৈতিক দল বা এরকম একটা কিছু। অর্থাৎ তাদের কেমিস্ট্রিটা কিন্তু একটা বড় অদ্ভুত। পিতা পুত্রকে স্বীকার করছে না, পুত্র পিতাকে স্বীকার করছে না, কিন্তু ডিএনএ এক। জি। কি অসাধারণ! তো এই যে বিষয়গুলো দেখবেন আপনি, যখনই এই যে প্রতারণা বা এই কথাগুলো কিন্তু বেশ কিছুদিন ধরে শিবির বলছে প্রথমে, হ্যাঁ। তারপর সেখান থেকে কিন্তু তারা এখন বলা শুরু করছে। প্রতিটা জিনিসই কিন্তু এই ধরনের একটা আমরা কেমিস্ট্রি দেখতে পাই পুরো বিষয়টার ভিতরে। এখন যেটি হচ্ছে, যদি প্রতারণাই হয় তাহলে যেই মানে আপনার জামাত নর্মালি 2টা 3টা বা 5টা বা 10টা আসন পাওয়ার কথা, তারা যখন 68 আসন পায়, তখন সেটাও তো একটা মানে প্রশ্ন আসে, তাদের আসন নিয়ে তো এতগুলো আসন তারা কি করে পেল, সেই জায়গা তো প্রশ্ন মানে আমি জামাতে আমিরের ওই বক্তব্যের সঙ্গে আপনি মানে কিভাবে ব্যাখ্যাটা করবেন? উনি যে বলছিলেন যে ষড়যন্ত্র করা হয়েছে, ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে, এবং সেদিন যদি এটা না মেনে বিদ্রোহ করা হতো তাহলে দেশে ষড়যন্ত্রই যদি এই নির্বাচনে যদি ষড়যন্ত্রই থাকে, তাহলে পুরো নির্বাচনে ষড়যন্ত্র আছে, প্রতিটা আসনই আছে, প্রতিটা যারা মানে এই নির্বাচনে যারা পাশ করে সেখানে সংসদে গেছেন তারা সবাই সেটার সাথে সম্পৃক্ত। তাহলে এইখানে আমি আলাদা করে শুধু সরকার দল ষড়যন্ত্র করেছে, বিরোধী দল ষড়যন্ত্র করে নাই, এমুক দল করে নাই, এটা তো আসলে এভাবে ভাবা যায় না। কারণ এই নির্বাচনটি করেছে কে? এটা কি সরকার দল করেছে? বর্তমান বিএনপি সরকার করেছে? যেই দলটি করেছে এই দলটি থেকে কিন্তু সরকারের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে হচ্ছে জামাত ইসলাম। তাহলে যদি সেই ক্ষেত্রে আমি ধরে নিই যে, আপনি জানেন যে অনেকে বলতে যে আসলে এটা ইউনূস সরকারের সময় আসলে জামাতই চালিয়েছে সরকার, তাহলে সেই ক্ষেত্রে ষড়যন্ত্রই যদি করে থাকে তাহলে সেটা বিএনপির বিরুদ্ধে করেছে। আমি এইভাবে তো দেখতে পারি জিনিসটা। এনিওয়ে, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের এই প্র্যাকটিসগুলো বন্ধ হতে হবে। বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে আমরা যদি একটু আগাতে চাই, বাংলাদেশের রাজনীতিকে নিয়ে যদি আমরা আরেকটু উন্নত জায়গায় চলে যেতে চাই, তাহলে কিন্তু এই ধরনের অভিযোগগুলো না করে বরং আমাদের দেশে যে সাধারণ মানুষের সমস্যাগুলো রয়েছে এবং সমস্যার অন্ত নেই আমাদের দেশে, এই সমস্যাগুলো নিয়ে বরং তাদের কথা বলা উচিত। এটা 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 আমি মনে করি যেটা হচ্ছে না আমাদের সংসদে। একদম। আমি একটু ব্যস্ত আছি, সরাসরি আপনি ছোট করে একটু বলবেন মানে যে গণভোটে 4টা প্রশ্ন ছিল, আপনার মনে হয় কিনা সাধারণ মানুষ সেই 4টা প্রশ্ন পুরোপুরি বুঝতে পেরেছে? দেখেন, এটা অনেক পুরনো একটা বিষয়। না, আপনি শুধু এটা বলে তারপরে আরেকটা অংশ আমি বলতে পারবো আর কি। আপনি না, মনে করেন এটা কি? নিয়ে আপনার মনে করেন যে আমার মনে হয় যে ইস্যুটা সেটেল হয়ে গেছে অনেক আগে, বাংলাদেশের জনগণ সেটা বুঝতে পারেনি এবং সেই কারণে মনে করেন যে এটা নিয়ে অনেক কিন্তু কথা মুশকিল হচ্ছে এখানে বিএনপি 31 দফাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন জামাত। তিনি বলেছেন জনগণ যদি সেই 4টা প্রশ্ন না বুঝে থাকে তাহলে বিএনপি 31টা দফা কি করে বুঝবে? না, বিএনপির 31 দফা আপনার কি করে বুঝবে? প্রশ্ন পড়া এক জিনিস, আপনার যখন ম্যান্ডেট দিতে হয় এমসিকিউর মতো, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে মনে করেন যে প্রশ্নপত্র বা সিলেবাস, তাই না, বা গাইড, সেটা আরেক জিনিস। সো এটা আপনার বোঝা উচিত। এই কনফিউশনটা তৈরি করা জামাত আমির সাহেবের উচিত না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি যে কথাটা বাবুভাই যে কথাটা বলেন যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছেন যে ষড়যন্ত্র হয়েছে, তো এই ষড়যন্ত্রের কথা যদি বলেন, উনি যেটা বলেছেন না যে পক্ষটা ওনাদের পক্ষে হয়েছে, বিএনপির বিরুদ্ধে হয়েছে। মানে আমি যদি একটা প্রশ্ন রাখি, আই এম নট কোয়েশ্চেনিং। না, আমাদের শোয়ের ফরম্যাটে এরকম আপনি ব্যারিস্টার সাজ্জাদকে যদি প্রশ্ন করতে পারেন। আমি ব্যারিস্টার সাজ্জাদকে আমি বলতে চাই একটা জিনিস, বিরোধী দলীয় এমপি মানে যেখান থেকে মনে করেন জামাতের আমির সাহেব এমপি হয়েছেন, সেখানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন, আমি যদি তার লয়ার হতাম তাহলে আমি বলতাম যে ইলেকশন ট্রাইব্যুনালে একটা মামলা ঠুকে বসে থাকেন। আমি এই কাজটা করতাম। উনি করেছেন কিনা আমি জানি না, কালকে আমি পারলে জিজ্ঞেস করবো। এখন 30 দিনের মধ্যে করতে হয় না, আমার মনে হয় না করেছেন। আমার মনে হয় না করেছেন, 30 দিনের মধ্যে করতে হয়। করলে তখন দেখতেন ব্যারিস্টার সাজ্জাদ যে কথাটা বলেছেন না, ওই যে কি যেন একটা বলে না হিন্দি মুভিতে, ডাল কাটাল কি যেন একটা প্রবাদ আছে আর কি, ওখানে দুধ পানি কা পানি আপনার এই হয়ে যাবে। এনিওয়ে, শিবির কিংবা জামাত ইসলাম যখন বলেন প্রতারণার কথা বলেন বিরোধী দলের জায়গা থেকে, তাহলে ধরে নিতে হবে যে সরকারি দল রাইট জায়গায় আছে।
কারণ ওনারা তো বিরোধী দল, বিরোধী তো ওনাদের করতেই হবে। ওনারা যখন এই কথাটা বলবেন তাহলে আপনাকে ধরে নিতে হবে যে সরকারি দল ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা রাইটলি তাদের মতো করে মুভ করছে। সরকারি দল কি ভুল সিদ্ধান্ত নিতে পারে না? ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যখন সেটা জনগণ বিচার করবে, আচ্ছা, সেটা বিরোধী দল যখন বলবে তখন ধরে নিতে হবে যে সরকার ঠিক জায়গায় আছে, সঠিক জায়গাটাতে আছে। বিরোধী দল কখনো আমি কখনো তো আপনাকে- জনগণের কণ্ঠস্বর হয়ে যায়। না না, আমাকে একটা কথা বলেন, বিরোধী দল জনগণের কণ্ঠস্বর হবে, আর যেই জনগণ সরকারকে ম্যান্ডেট দিয়েছে একটা দলকে সরকার গঠনের জন্য, সে আপনার জনগণের কণ্ঠস্বর হবে না। যারা বিরোধী দলে গেছে সে কণ্ঠস্বর হয়ে যাবে। হাউ ক্যান ইউ আউটওয়ে দ্য আদার ওয়ান? এইটা তো হয় না। না, কিন্তু এই যে কখনোই হবে ধরেন না। ধরেন বিরোধী দল মানে বিরোধিতা করতে হবে, না, এই কালচার থেকে কি আমরা বেরোবো না? কারণ আমি বিরোধিতার কারণে ওনারা বিরোধিতা করছেন, আমি সেটা বলছি না বাবু। হ্যাঁ, কালচার কালচার থেকে বেরোবে সেটা তো ভিন্ন জিনিস না। বিরোধী দলও কিন্তু আপনার মনে করেন যে সরকারি দলের আমাদের প্রধানমন্ত্রীর অনেক পদক্ষেপ, অনেক কর্মকাণ্ডকে প্রশংসা করেন, কিন্তু আপনি যখন জুলাই সনদের কথা বলেন, প্রতারণার কথা বলেন, না, বিএনপি কখনো প্রতারণা করেনি। কিন্তু এই যে জুলাই চার্টার থেকে বিএনপির ডেভিয়েশন কোনো মতে কোনো কিছু নাই। যে 133টা অনুচ্ছেদের কথা বলেছেন জি, আমাদের বন্ধু বেশেষাজাদ, 29টা থেকে বিএনপি মনে করেন যে সেখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, জি, কোথাও দ্বিমত ছিল, কোথাও একমত বা ভিন্নভাবে। এটা কিন্তু আগেই বিএনপি জানিয়েছিল, সাইনও করেনি অনেক জায়গায়, বা ডিসেন্টটা যেটা দিয়েছিল, এবং যেটা হচ্ছে যে একসঙ্গে ইউনানিমাসলি সবাই সাইন করেছিল, সে জায়গাতে বিএনপি বৃহত্তর স্বার্থে করেছিল যে নির্বাচনটা হোক। আজকে যদি ওনারা প্রশ্ন তোলেন যে এই নির্বাচন একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়েছে, তাহলে ওনারা কি পতিত স্বৈরাচারকে ফেরত আনার জন্য এই কথাগুলো বলছেন? এটা কিন্তু জনগণের কাছে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হিসেবে থেকে যাবে। ওনারা যে কথাগুলো বলছেন, ওনারা তো সে আওয়ামী লীগের সুরে কথা বলছেন, আওয়ামী লীগও বলছেন। আওয়ামী লীগ যে কথাগুলো বলছেন, এখনকার বিরোধী দল সে কথাগুলোই তাহলে বলছেন। এই কারণে বলছি বিএনপি ট্রান্সপারেন্ট ছিল, বিএনপি জনগণের সঙ্গে আচ্ছা, এখানে প্রতারণা আমরা করেনি। দেখতে পাচ্ছি- আমি একটু বলি, হ্যাঁ। জুলাই চার্টার জি, ইস লিমিটেড এডিশন। এখানে এই যে 133টা বলেন, 200টা বলেন, 300টা বলেন, জি, আর জনগণ মানে আপনার সেভারেল, আপনার অগণিত অসংখ্য সংখ্যা হতে পারে জনগণের ইস্যুস। বিএনপি সেই সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করেছে। বিএনপি কোনটা মানে কোনটা মানে না, বিএনপি সেটা ভোটের আগেই কিন্তু জনগণকে জানিয়েছে। তো সেটা জানার পরেই তো বিএনপিকে 2/3 মেজরিটিতে না, এখানে সমর্থন তাহলে দিয়েছে। সমস্যাটা কোথায় হচ্ছে? দেখুন, সংস্কারের বিষয়ে বিএনপি সবার আগে থেকে সিরিয়াস, এটা আপনিও একটু আগে বললেন। এটা তো এবং 2016 সাল থেকে হ্যাঁ, শুরু এবং হয়েছে, তাই না? প্রধানমন্ত্রী তার সমাবেশে নির্বাচনের আগে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছেন, নির্বাচনের পরে তিনি বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে, টু দা পয়েন্টে। সরকার যদি এই কমিটমেন্ট করে তাহলে বিরোধী দল কেন টু আস্থা দ্য পাচ্ছে পয়েন্ট না? বলতে এখানে একটা জিনিস আমি বলি, টু দ্য পয়েন্ট মানে কি, যে যতগুলো আপনার জুলাই সনদে যে বিষয়বস্তুগুলো রাখা হয়েছে, যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, বিএনপি দিয়েছে, সেটা তো বিএনপি রক্ষা করবে। তার তো সেখানে তার তো একটা মানে আপনার তার মতামত আছে সেই জায়গাটাতে। জি, আচ্ছা, সেই মতামতটা কি, যে আমি সাপোজ আমি মনে করি না হয়ে এটা বি হলে ভালো হয়, এটা হচ্ছে বিএনপির সাবজেক্ট। এটা আগে থেকেই বলে দেয়। হ্যাঁ, আগে থেকে বলে দেওয়া। এখন বিএনপি তো বি করবে, করবে না। সুতরাং এবং বিএনপি যেন বি করে সেই জন্যই বিএনপিকে ক্ষমতা দেওয়া হয়েছে। তাইলে যদি করার জন্য ক্ষমতা, তাহলে বিএনপিকে মানুষ ভোট দিত না, ভোট দিত জামাত ইসলামকে, যে ঠিক আছে তোমরা যেহেতু চেয়েছো সেই জন্য তোমাদেরকে আমরা ভোট দিলাম। তো সুতরাং এই জুলাই সনদ নিয়ে যারা তর্ক বিতর্ক করে, আমি যেটা মনে করি এটা আসলে এক ধরনের মানে কি বলা যায়, যে একটা ফলসে ফেলানোর জন্য উনি যেটা বলেছেন কিছুটা সেই আওয়ামী স্টাইল, ফেসি স্টাইল, অথবা এই যে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার যে একটা ষড়যন্ত্র চলছে সারা বাংলাদেশে, সেটারও পার্ট কিনা সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এখন জিনিসটা দেখেন, একটা জিনিস, আমি বাংলাদেশে যদি আনরেস্ট হয় কোনো বিষয়, তাহলে সবচেয়ে বেশি সুবিধাটা কে নেবে? পলাতক শক্তি। রাইট। তাহলে এই আনরেস্ট কারা করতে চাচ্ছে, কিভাবে করতে চাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে সাংঘাতিকভাবে চিন্তা করতে হবে এই জায়গাটা। আচ্ছা, আমি বিরতিতে যাওয়ার আগে ব্যারিস্টার সাদেক চৌধুরী 2 মিনিটে একটা ছোট্ট মন্তব্য আপনার কাছ থেকে নেব। দেখুন, আপনি জুলাইয়ে যারা আছেন তাদের মধ্যে একজন, এখানে যারা রাজনীতি করছে এখন তারা প্রত্যেকেই জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা জানি, এবং যারা জুলাইয়ের পক্ষের শক্তি তাদের এটাও তো জানা উচিত যে নিজেদের মধ্যে কোনো ক্রন্দন তৈরি হলে তৃতীয় কোনো পক্ষ যাদেরকে আপনারা তাড়িয়েছিলেন তারা একটা সুবিধা পাবে। তো যখন রাজনৈতিক বক্তব্যগুলো দেওয়া হয় তখন এতটা রেটরিক হওয়া প্রয়োজন যেখানে আসলে পলাতক শক্তি কিছুটা হলেও প্রিভিলেজ পেয়ে যায়, মাইলেজ পেয়ে যায়? ধন্যবাদ।
প্রথম কথাটা হচ্ছে মানে আমি দুটো একটু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটু সংযোজন করি আমার সহ আলোচকদের সাথে। দেখেন বিএনপির ম্যানিফেস্টো কিন্তু 5 ভাগে ভাগ করা, 5টা চ্যাপ্টার। বিএনপি কিন্তু জুলাই ইস্যুটাকে তার চ্যাপ্টার 1-এ রেখেছে। সেখানে কি রেখেছে? লিবারেশন ওয়ার অ্যান্ড দ্য জুলাই আপরাইজিং, এবং সাথে রেখেছে কনস্টিটিউশনাল রিফর্ম, এটা হচ্ছে 3rd ইস্যুতে রেখেছে। দেখেন বিএনপি কিন্তু 31টা দফাকে যদি আপনি ভাগ করেন, তাহলে কিন্তু প্রথম দফাটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন। তারপরে কিন্তু আপনি যখন 3 নম্বরে যখন যাবেন, তখন 2 নম্বর হচ্ছে জাতীয় পুনর্মিলন কমিশন, যে সামথিং। তারপর হচ্ছে গিয়ে সংসদ উচ্চ কক্ষ এখানে ঢুকানো হয়েছে। এরপর মোটামুটি দুর্নীতি দমন ইস্যুটাও কভার করা হয়েছে। সবগুলো কিন্তু বিএনপি কিন্তু তার এই যে ম্যানিফেস্টোতে ঢুকাইছে। শুধু তাই না, আমরা যদি জুলাইয়ের এই যে লাল বইটাতে দেখি, সেখানে কিন্তু দেখেন আপনি স্বাধীন বিচার বিভাগ, সচিবালয়, পুলিশ, এখানে সব জায়গায় কিন্তু বিএনপি কনসেন্ট দিয়েছে, দ্বিমত পোষণ করেনি। এখন আপনি যে অর্ডিন্যান্সগুলো যেগুলো বাদ দিয়েছেন, যেমন দুদকের ইস্যুতে আপনি সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচার বিভাগ ইস্যু নিয়ে, তারপর হচ্ছে গিয়ে আপনি পিএসসি নিয়ে, সবগুলোতে তো আপনি কনসেন্ট দিয়েছেন ইয়াতে। এখন আপনার ম্যানিফেস্টোতে আপনি এগুলো লিখেছেন, তাহলে আপনি যখন এটার বাইরে চলে যাচ্ছেন, তখন শব্দটা কি হওয়া উচিত? আমি মনে হয় বিরোধী দল ভুল করছে, প্রতারণার শব্দটা ইউজ করা ঠিক না। তারা একটা অলরেডি কোনো ওয়ার্ড ইউজ করতে পারে, কিন্তু শব্দ কনসিকুয়েন্স কিন্তু সেমই হবে। এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিরোধী দলের প্রধান এইভাবে করে এত হার্শলি বিহেভ করছেন কেন? দেখেন এখানে কিন্তু আমি সবসময় বলে আসছি যে সংসদে যখন একটা কথা বলে, সেখানে কিন্তু কথার এক্সপান্স করারও সুযোগ আছে। আবার সবচেয়ে বড় হচ্ছে সংসদীয় ভাষা আর বাইরের ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু ডিফারেন্ট। কারণ আমাদের উপমহাদেশ এবং শুরু তাই না, বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, বা যে দলই হোক, একজন আরেকজনকে কিন্তু সবসময় আক্রমণাত্মক বিহেভিয়ার করতে পছন্দ করে, এবং এটা করে তারা মনে করে আক্রমণাত্মক বিহেভিয়ার। ঠিক আছে, বাংলাদেশে একটা কালচার। কিন্তু দেখুন জামাত আমির যখন এই কথাটা বলেন যে সরকারের জন্য একটা ঝাঁকুনি যথেষ্ট, মানে এটা তখন কি অর্থ দাঁড়ায়? আমি মনে করি অনেক, আপনি যদি বিএনপির যে প্রেক্ষাপটে যদি দেখেন, তারাও কিন্তু কম শব্দ ইউজ করছে না, যেখানে হয়তো জামাতও ইউজ করছে। এখন এটা হচ্ছে রাজনৈতিক রেটরিক। এগুলোকে আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি, তারা আসলে আমার প্রশ্নটা আসলে ওইটাই ছিল ব্যারিস্টার সাজ্জাদ, যে রাজনৈতিক রেটরিক বক্তব্য এখন এমন কেন হবে যাতে করে আসলে দুই পক্ষের মধ্যেই এক ধরনের ফাঁক তৈরি হয় আর সেখান দিয়ে পলাতক শক্তি চলে আসে? কখনো যদি এরকম সুন্দর করে এইভাবে করে একজন আরেকজনকে কথা বলে, তাহলে তো আমরা সেই আগের জাতীয় পার্টির মতোই একটা ঘরোয়া বিরোধী দল দেখব। আসলে আমরা কেউ এরকম ঘরোয়া দুধ খাওয়া বিরোধী দল দেখতে চাচ্ছি না। আমরা চাই একটা আপনারা তো বরাবরই আপনাদের জায়গা থেকে শক্তভাবে প্রতিবাদ করেন। প্রশ্নটা হচ্ছে শব্দগত দিক নিয়ে। আমি একটা বিরতিতে যাব, এবং বিরতিতে যাওয়ার আগে ছোট্ট একটি বিষয় ব্যারিস্টার ওয়াসিম আপনার কাছে প্রশ্ন রেখে যাই। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ কার্ড ব্যবহার হচ্ছে, অর্থাৎ বিএনপি দিক থেকে ফ্যাসিবাদের মতো আচরণ করা শুরু করেছে জামাত, এরকম এক ধরনের বক্তব্য থাকে। আর আজকে আমরা দেখতে পেলাম জামাতের দিক থেকে বলা হচ্ছে ফ্যাসিবাদ আর নতুন করে ফিরে আসতে দেয়া হবে না। মানে বারবার আসলে ফ্যাসিবাদ টার্মটা কেন ব্যবহার করা হচ্ছে, মানে অনাস্থার জায়গাটা কেন এরকম পর্যায়ে চলে গেল?